প্রিয় দর্শক, আজ বাদে কাল শুরু হচ্ছে ৭ দফায় ভারতের জাতীয় নির্বাচন। ১৪৪ কোটির দেশে এবার ভোটার ৯৭ কোটি। নতুন ভোটার পরিসংখ্যান বলছে প্রায় ১,৮০,০০,০০০। ভোটকে ঘিরে বিরোধী পক্ষগুলো চলছে পাহাড় সম অভিযোগ, কিন্তু শত অভিযোগ থাকার পরও কোনো বিরোধী পক্ষ কিন্তু জাতীয় নির্বাচন তারা বয়কট করেনি। এবং সবচেয়ে বড় কথা, এই ভোটকে ঘিরে আমাদের যে আজকে যে জানতে চাওয়া সেটি হচ্ছে জাতীয় নির্বাচনের আগে রুলিং পার্টিকে নিয়ে বিরোধী পক্ষগুলো চলছে লাগাতার অনেক বেশি আলোচনা এবং সমালোচনা। সেখানে আমরা জানতে চাইব যে ভারতের ভোটকে কেন্দ্র করে বিদেশিদের খবরদারি কিংবা নজরদারি কতটা আছে, এবং ইসি এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের নিরপেক্ষতা। সেই সাথে ২০২৪ সালে সুইডেন ভিত্তিক একটি রিপোর্ট বলছে যে এবারের জাতীয় নির্বাচনে সববারই হয়, কিন্তু এবারের যে রিপোর্ট বলছে যে মাল্টি পার্টি ইলেকশনে পার্টিসিপেশন থাকলেও নির্বাচনে কি তারা বলছে, অভিহিত করেছে যে মাল্টি পার্টি ইলেকশন হচ্ছে ভারতে, কিন্তু নির্বাচনের নামে নির্বাচনী একনায়কতন্ত্র চলছে ভারতে। এবং অনেক জরিপ আবার বলছে যে আবারও মোদী সরকার দিল্লির সিংহাসন দখল করবে। সব কিছু নিয়েই সবগুলো পারসেপশন, কিন্তু বাস্তবতা বলবেন আমাদের দুজন সম্মানিত আলোচক। আমাদের তার মধ্যে একজন হচ্ছেন আমাদের এম এ আজিজ, সাংবাদিক ও কলামিস্ট, এবং আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন ভার্চুয়ালি দেবদীপ পুরোহিত, ব্যুরো চিফ দ্য টেলিগ্রাফ, কলকাতা। আমি একটু আলোচনাটা শুরু করতে চাই এম এ আজিজ, আপনাকে না, আমি একটু দেবদীপকে কানেক্ট করতে চাই, ওনাকে দিয়ে আমি আলোচনা শুরু করতে চাই। দেবদীপ পুরোহিত, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। যে জায়গাটি জানতে চাই, আমরা যতটুকু জানি আপনি আগামীকাল তো আপনাদের জাতীয় নির্বাচন শুরু হচ্ছে, এই মুহূর্তে আপনি উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে আছেন, সেইখানে ভোট নির্বাচনী কভারেজে আপনি ব্যস্ত সময় পার করছেন। কিন্তু প্রথম জানতে চাওয়া, আগামীকালের যে জাতীয় নির্বাচন শুরু হচ্ছে ৭ ধাপে, সেই ভোটকে কেন্দ্র করে সেই সব অঞ্চলে, যেসব অঞ্চলগুলো সরজমিনে আপনি দেখছেন এবং রয়েছেন, ওখানে মানুষের ভোট নিয়ে কতটা আগ্রহ এবং কতটা প্রস্তুতি আছে আগামীকাল ভোটের লাইনে দাঁড়াবে বলে? দেখুন, আমাদের আমাদের দেশ, আপনার দেশ, দুই জায়গাতেই যেটা হচ্ছে যে নির্বাচনকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচুর উৎসাহ থাকে। বাংলাদেশে হয়তো গত দুটো তিনটে নির্বাচনের ক্ষেত্রে হয়তো আমরা একটু অন্যরকম চিত্র দেখেছি, বাট জেনারেলি সাধারণ মানুষ ভোট দিতে চায়, ভোটে অংশগ্রহণ করতে চায়। এবং ইলেকশন হচ্ছে যে ভোট একটা বড় ইকোনমি অলসো, মানে তার অনেক আর্থিক প্রতিফলনও হয়, যে মানুষ কাজ পায়, কত রকমের ইলেকশন ক্যাম্পেইনিং এর প্রসেসে মানুষরা ঢোকে, তাতে ওই সময় একটা ইনকাম বাম্প হয় মানুষের। তারপর হচ্ছে যে ভোটের সময় মানুষের নিজেকে খুব ইম্পর্টেন্ট মনে হয়। গরিব প্রান্তিক মানুষরা যারা নিজেদের নেতা নেত্রীদের দেখতে পান না, এই সময় নেতা নেত্রীরা দুহাত জড়ো করে তাদের দুয়ারে যান এবং তাদেরকে বলেন যে আমাদের দেখবেন, আমাদের ভোট দেবেন। তো এই একটা উৎসবের একটা মেজাজ এই উপমহাদেশের ভোটে চিরকালই থাকে। এবং গরিব মানুষের আরো এই কারণে ভালো লাগে যে আমাদের আমাদের দেশগুলোতে গণতন্ত্রে একটা গরিব মানুষের একটা ভোট, আমাদের রিলায়েন্সের মুকেশ আম্বানি বা আদানি গ্রুপের গৌতম আদানিরও একটাই ভোট। তো ওটার একটা এম্পাওয়ারমেন্টের একটা মানুষের জায়গা থাকে। তাই আমি যে এখানে ঘুরছি, তাতে ওই মানুষের মধ্যে ওই উন্মাদনা ভোট নিয়ে, সেটা তো অবশ্যই আছে, সেটা আমি দেখছি। আজকে সকালবেলা আমি বেরিয়েছিলাম, দেখছিলাম যে মর্নিং ওয়াকের সময় আমি গেলাম যেখানে ওই আমাদের ওখানে ডিসিআরসি বলে, যেখান থেকে ডিস্ট্রিবিউশন সেন্টার অ্যান্ড যেখানে ওই সব কিছু কালেক্ট হয়, আমাদের ব্যালট বাক্সগুলো পড়ে, সেখান থেকে সব ভোট কর্মীরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। তো চারধারে একটা উন্মাদনা এবং একখানা ভালো লাগার একটা ফিলিং, এবং লোকের মধ্যে উৎসাহ তো অবশ্যই আছে, 5 বছর বাদে জাতীয় নির্বাচন। সো ওভারঅল একখানা সেলিব্রেটরি, একটা উৎসাহমূলক, একটা উদ্দীপনামূলক একটা এনভায়রনমেন্ট আমি তার দেখেছি। মানে সাধারণ মানুষ, যারা সাধারণ ভোটার, তাদের মাঝে এই ভোটকে ঘিরে উৎসবের একটা মেজাজ রয়েছে। আপনি একদম নিজে যেহেতু আছেন সেই নির্বাচনী এলাকাগুলোতে, আপনি সেটি দেখছেন। কিন্তু পরের যে প্রশ্ন, ভোটকে সামনে রেখে বিরোধী পক্ষের সবচেয়ে বড়সড় অভিযোগ যে রুলিং পার্টি অর্থাৎ মোদী সরকার সমস্ত সংস্থাগুলোকে নিয়ন্ত্রণ করেছে, ইডি, সিবিআই, লাগাতার অভিযোগ এবং গ্রেপ্তারও আমরা দেখছি, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দিল্লির সকলকে। কিন্তু সেই জায়গাতে আমি জানতে চাইব, আইন শৃঙ্খলা প্রশাসন এবং নির্বাচন কমিশন, তারা কি নিরপেক্ষ নাকি নিয়ন্ত্রিত? দেখুন, এক্ষেত্রে দেখুন, ইলেকশনের পুরো ব্যাপারটাই, সে দুনিয়ার যে প্রান্তেই হোক না কেন, ইলেকশনে একটা ন্যারেটিভের একটা ব্যাপার থাকে। তো রুলিং পার্টির একটা ন্যারেটিভ থাকে। রুলিং পার্টি মানুষকে বোঝানোর চেষ্টা করে যে আমি আপনাকে প্রচুর ডেভেলপমেন্ট দিয়েছি, এবং আমি এখানে গণতন্ত্রের একটা দিক যেটা আছে সেটাকে আমি আরো স্ট্রং করার চেষ্টা করছি। আর অন্যদিকে অপোজিশন পার্টির ক্লেমের মধ্যে প্রথম যে দুটো থাকে, যে আপনার
ডেভেলপমেন্টের নামে যেটা হয়েছে সেটা প্রহসন, এবং যে ইনস্টিটিউশনগুলো যারা ভোট করায়, নির্বাচন কমিশন বলুন, ল এনফোর্সিং এজেন্সিস বলুন, এছাড়া বিভিন্ন যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত, তারা পার্শিয়াল, মানে তারা পক্ষপাত দুষ্ট এবং লেভেল প্লেইং ফিল্ড নেই। তো এবারের নির্বাচনে ভারতবর্ষের যে কটি বিরোধী রাজনৈতিক দল আছে, আমাদের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির কথা বলুন, তামিলনাড়ুতে ডিএমকে এর কথা বলুন, দিল্লিতে আম আদমি পার্টির কথা বলুন, এদের সবার ন্যারেটিভটা প্রায় একদম এক। তারা বলছেন যে এই যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে বিজেপির যে মেইন ক্লেম যে দেশের অনেক কিছু হয়েছে, উন্নতি সাধন হয়েছে নরেন্দ্র মোদীর জামানায়, সেই ক্লেমটা ভ্রান্ত, সেটি মিথ্যে। এক নম্বর, তার ফলে বিভিন্ন জিনিস উঠে আসছে যে আমাদের, এবং কিছু ক্লেম যে মানে এরা যারা অপোজিশন পার্টিরা যেটা করছেন, আমরা যদি অর্থনীতির কিছু সূচক দেখি, মানদণ্ড দেখি, আমাদের দেশে যেভাবে আনএমপ্লয়মেন্ট বেড়েছে, ইনফ্লেশন যেভাবে বেড়েছে, দেশে যেভাবে যারা রিচ, যারা ধনী, তারা তাদের ওয়েলথ বেড়েছে, অথচ দারিদ্র যারা গরিব তারা আরো গরিব হয়েছেন। তাই সেসব কিছু ক্লেম যে ভ্রান্ত, সেটা অপোজিশন পার্টিরা যেটা বলছেন সেটা বেশ কিছু অর্থনীতি সূচক দ্বারা প্রমাণিত। অপোজিশন পার্টির অন্য বক্তব্য হচ্ছে যে নির্বাচন যেটা হতে চলেছে সেটা পক্ষপাত দুষ্ট এবং লেভেল প্লেইং ফিল্ড নয়, এবং এটা একটা এবারের খুব বড় ন্যারেটিভ। আপনারা হয়তো জানেন, বাংলাদেশের মানুষরা ভারতবর্ষের পলিটিক্যাল ডেভেলপমেন্ট খুব ক্লোজলি আপনারা লক্ষ্য করেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে, ওনার বেশ কিছু সহকর্মী জেলে, হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, উনি জেলে, তার কিছু লোকজন জেলে, এবং এই যে যাবতীয় যে অ্যারেস্ট গুলো, এবং আমাদের দেশে বেশ কিছু সেন্ট্রাল এজেন্সিজ আছে, সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এনআইএ, এরা এরা এই অ্যারেস্ট গুলো করেছে, এবং এই এজেন্সিস গুলো আইদার প্রাইম মিনিস্টারকে রিপোর্ট করে বা হোম মিনিস্টার অমিত শাহকে রিপোর্ট করে। তো অপোজিশন পার্টিরা বলছে যে এই এজেন্সিগুলো এই অমিত শাহ বা মোদির অঙ্গুলি হেলনে কাজ করছে, এবং অপোজিশন লিডারদের ওপর ক্র্যাকডাউন করছে, তাদের বাড়িতে রেড হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে অপোজিশনের নির্বাচন নিয়ে যে প্রস্তুতিটা, সেই প্রস্তুতিটা যাতে এফেক্টেড হয়, ওরা সেই কারণেই ওনারা এটা করছেন। আরেকটা যেটা বড় অভিযোগ সেটা হচ্ছে যে দেশের নির্বাচন কমিশন, আমাদের নির্বাচন যেদিন আমাদের তফসিল ঘোষণা হলো, সেদিন আমাদের নির্বাচন কমিশনারের একটি খুব চিফ ইলেকশন কমিশনারের একটা খুব লম্বা প্রেস কনফারেন্স হয়েছিল, এবং তাতে উনি বারবার বলে গেছেন যে লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা, মানে সব রাজনৈতিক দল যেন একইভাবে প্রতিযোগিতামূলকভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সেটা এনশিওর করাটা হচ্ছে নির্বাচন কমিশনের প্রথম দায়বদ্ধতা। সেই দায়বদ্ধতা নিয়ে বারবার প্রশ্ন করছে প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দল। তারা বলছেন যে বিজেপি ইনক্লুডিং প্রধানমন্ত্রী বিভিন্নভাবে মডেল কোড অফ কন্ডাক্ট, নির্বাচনী আদর্শ যে আচরণ বিধি, সেটাকে ওনারা বারবার উল্লঙ্ঘন করছেন, অথচ নির্বাচন কমিশন তার বিজেপির নেতাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্রচুর মানি পাওয়ার ইউজ হচ্ছে। আপনারা হয়তো জানেন যে নির্বাচনের আগে আমাদের দেশে সব থেকে বড় ইস্যু ছিল হচ্ছে ইলেকটোরাল বন্ড। একটা অদ্ভুত ভাবে রাজনৈতিক দলদের চাঁদা দেওয়ার একটি প্রক্রিয়া, যেটি 2017 সাল থেকে শুরু হয়, তা নিয়ে বিরোধীরা অনেক প্রশ্ন করে, এবং সেটা নিয়েও বিরোধী দলগুলোর বক্তব্য যে বিজেপির কাছে এত টাকা, অথচ আপনারা জানেন ইলেকশনের আগে কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, কংগ্রেসের অনেক নেতা এই এজেন্সিদের দ্বারা বিভিন্ন সময় তাদেরকে ডেকে পাঠানো হয়। তৃণমূলের অভিষেক ব্যানার্জির চপার 3 দিন আগে ওড়ার কথা ছিল, সেই সময় আমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে রেড হয়। এই চারধারের যে এই যে চিত্র, এই চিত্রকে বারবার তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, এবং অপোজিশন এটা মানুষকে বোঝাতে চাইছে এই নির্বাচন প্রতিযোগিতামূলক নয়। এই নির্বাচনে বিজেপির প্রচুর আর্থিক রিসোর্সেস আছে, এবং তার সঙ্গে ওদের কাছে প্রচুর এজেন্সির সাপোর্ট আছে, ল এনফোর্সিং এজেন্সির সাপোর্ট আছে। সেই জন্যই সুইডেন থেকে ওরকম লেখা বেরোলে
তাতে এই প্রশ্নগুলো তোলা হয়। জি, কিন্তু দেবদীপ পুরোহিত, আপনি আমাদের সঙ্গে থাকুন, কিন্তু আপনি যে প্রশ্নের উত্তরে যে ব্যাখ্যা দিলেন, যে অবস্থা এবং প্রেক্ষাপট বোঝালেন, সেই আপনার জবাব থেকেই আমি আর একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে রেখে আমি অন্য অতিথির কাছে যেতে চাই। সেটি হচ্ছে ভোটের পরিস্থিতি যা আপনি ব্যাখ্যা দিলেন, পজিশন এবং অপোজিশনের অবস্থান পাল্টাপাল্টি আপনি ব্যাখ্যাটা করলেন, কিন্তু সেখানে এসে আমার প্রশ্ন, 5 বছর পর এসে আবারও যে আগামীকাল ভোট হতে যাচ্ছে, জাতীয় নির্বাচন ভারতের, সেই 5 বছর পরে আপনি কি বলবেন যে ভারতের গণতন্ত্র এবং নির্বাচন প্রক্রিয়া মজবুত নাকি প্রশ্নবিদ্ধ? আমি প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম, ফিরে এসে শুনবো। এম এ আজিজ, আপনি শুনছিলেন দেবদীপের কথা। উনি ঘুরছেন, উত্তরবঙ্গে আছেন নির্বাচনী কভারেজে, এবং আপনি ওনার যে ভোটের, ওনাদের দেশের প্রেক্ষাপট যে তিনি ব্যাখ্যা করলেন, তাতে আপনি কি বুঝলেন? ভারতের ইলেকশন, ভারতের ডেমোক্রেসি, ভারতের অপোজিশন এবং সরকারি দল। ধন্যবাদ আপনাকে। আমার কাছে দাদা খুব বস্তুনিষ্ঠভাবে তার বক্তব্যটা উপস্থাপন করেছেন। ওনাকে আমাকে কোনো দিকে বাস মনে হয় নাই। উনি জার্নালিস্ট, আপাদমস্তক সাংবাদিক, হ্যাঁ, প্রফেশনাল সাংবাদিক। তো এই জন্য ওনার কথার সূত্র ধরেই আমি বলছি যে বাংলাদেশে যে নির্বাচনটা হয়ে গেল, আমার কাছে কেন যেন মনে হয় যে একই আদলে ভারতের নির্বাচনটাও হচ্ছে, একটু ভিন্নভাবে। যেমন ধরেন, বাংলাদেশে মাস স্কেলে গ্রেপ্তার হয়েছে, ওখানে বেছে বেছে নেতাদেরকে গ্রেপ্তার করা হয়। ভারতে আপনি দেখেন, আমাদের দেশে কেয়ারটেকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পরিবর্তন করা হলো, বাতিল করে দেওয়া হলো। আর ওইখানে মোদী সরকার শুরু করলো আপনার ইলেকশন কমিশনকে চেঞ্জ করে, আগে ইলেকশন কমিশনটাকে দখল করে নিল। অর্থাৎ এখন কিন্তু 3 জনের ভিতরে একটাও ডিসেন্ট ভয়েস নাই, দ্বিমত নেই, সবাই একমত। হ্যাঁ, কারণ ইলেকশন আপনার যে বিচার বিভাগের যে ব্যক্তিত্ব ছিলেন তাকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এখন এই জন্য দাদাকে বলবো যে নির্বাচন কমিশন, এই যে ঘটনাগুলি ঘটছে, যত ঘটনা ঘটছে, একটা নিরপেক্ষ এবং লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য ইলেকশন কমিশনের কোনো ভয়েস নাই। অর্থাৎ নিরপেক্ষ নির্বাচন অর্থে যে সব ভোটার গেলে ভোট দিলেই নিরপেক্ষ না, আপনার ভোটারদের মধ্যে ভোট নিয়ে উৎসবের একটা মেজাজ আছে, সেটা থাকবে। কারণ আছে, আমাদের দেশে বিরোধী দল নির্বাচনে যায় না। আমি কিন্তু আপনার কাছে ওটাই আসবো আজিজ। আপনি বলছেন ভারত এবং আমাদের দেশের ভোটের মানে বেসিকটা এক, আপনি বলছেন একই অবস্থায় দাঁড়িয়ে আছে, কিন্তু আমি আপনার সঙ্গে এখানে পুরোপুরি দ্বিমত। বেসিকটা আসলে আলাদা, কারণ ওখানেও সমালোচনা আছে রুলিং পার্টির বিরুদ্ধে, বলছে জোর দখল করা, ইডি সিবিআইয়ের হানা, গ্রেপ্তার, ভোটের মুখে বড় বড় গ্রেপ্তার, এবং লাগাতার অনেক ধরনের উইংসগুলোকে দখল করে নেওয়া হচ্ছে, মানে কেউ সরকারের নিয়ন্ত্রণ মুক্ত না। কিন্তু এত অভিযোগ, এত সমালোচনার মুখে দাঁড়িয়েও কিন্তু বিরোধী পক্ষগুলো ভোট কেউ বর্জন করেনি। তাদের বেসিকটা ঠিক আছে, আমাদের তো বিরোধী পক্ষ ভোট বর্জন করে গেছে। আমি ওই জায়গায় যেতে চাইছিলাম যে ভোটাররা যে ভোট কেন্দ্রে আসবে, কারণ সব দল নির্বাচনে ওখানে অংশগ্রহণ করেছে, কিন্তু এইবারে যে প্রমাণিত হবে যে ভোটের যে ব্যবস্থাপনা, যদি এই ব্যবস্থাপনাই আগের বার থাকে, অর্থাৎ অতীতে কিন্তু নির্বাচনে কিছু ত্রুটি বিচ্যুতি ঘটেছে, কিন্তু নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে। এবারে আমার কাছে মনে হচ্ছে যে রেজাল্ট হওয়ার পরে বিরোধী দল আদৌ গ্রহণ করে কিনা সন্দেহ আছে, আমার কাছে সন্দেহ হচ্ছে। কারণ বিরোধী দলদের জন্য তো লেভেল প্লেইং ফিল্ড নাই। আর বাংলাদেশে রেজাল্ট হওয়ার পর যদি ভোট প্রত্যাখ্যান করে কোনো দল, সেটা তো বড় কথা না, বরঞ্চ ভোটের আগে তো তারাকে বর্জন করেনি, অর্থাৎ তারা তাদের ডেমোক্রেসিটাকে বর্জন করা সবচেয়ে শক্তিশালী ওয়েতে এগিয়ে নিচ্ছে। গত নির্বাচন পর্যন্ত আপনার নির্বাচনটা ত্রুটি বিচ্যুতি থাকলেও গ্রহণযোগ্য করে মেনে নিয়েছে। এবারে যেভাবে গ্রেপ্তার শুরু হয়ে গেছে, এবং যেভাবে তাদের ফান্ড সিজ থেকে শুরু করে, যেভাবে ইলেকশন কমিশন দখল করে নেওয়া, যা কিছু করেছে, সামনের বারে তো এই দেখবেন এই আগামী 5 বছর বিরোধীতে থাকবে, তো ইলেকশন কমিশনের আইন যেটা ছিল সেই জায়গায় ফিরে যেতে হবে। সুইডেনের একটা জরিপ বলেছে যে ভারতে গণতন্ত্রের নামে নির্বাচনী এক নায়কতন্ত্র চলছে তো কারণ হচ্ছে নির্বাচনী একতন্ত্র না, দেশটাই চলতেছে এক নায়কতন্ত্রে। কারণ চরম মৌলবাদী সরকার, মোদী সরকার। ভারতের ভূখণ্ডে এই ভারত আমরা চাই নেই প্রতিবেশী দেশ হিসাবে। আমরা তো গান্ধীর ভারত চেয়েছি, আমরা ইন্দিরা গান্ধীর ভারত চেয়েছি, আমরা তো দিল্লির লালকেল্লায় যারা স্বাধীনতায় আপনার অবদান রেখেছে তাদের স্মরণ করা হয়,
এরকম প্রায় 12-14 জনকে তাদেরকে কিন্তু তাদের আপনি দেশ বলছেন চাইছি। যেহেতু আমরা তো আমাদের মোদির বন্ধু দেশ ভারত, আপনি বলছেন একটা ইমোশন, আপনি নিজে মুক্তিযোদ্ধা, একটা আলাদা আপনার একটা অন্যরকম টান আছে, কিন্তু সবচেয়ে বড় কথা আপনি বলছেন এই ভারত আমরা চাইনি, কিন্তু এই ভারতে এই সরকারকে বিভিন্ন জরিপ বলছে আবারও এই ভারতের মানুষই মোদী সরকারকেই চাইছে। বিষয়টা জরিপ একটা জিনিস, জরিপ কিন্তু পুরোপুরি পিপুলের, আমাদের দেশেও কিন্তু ইলেকশন আগেই বলছি সবসময় এক হয়নি, না, কিন্তু অনেকাংশেই কিন্তু আমাদের এক দেশেও হয়েছে, মিলে যদি গেছে। জরিপ, আমাদের দেশেও কিন্তু সব সময় সবাই বলেছেন, আমিও বলেছি, আপনিও বলেছেন, সবাই বলেছে আওয়ামী লীগই আবার আসতেছে, কারণ প্রতিদ্বন্দ্বী নাই। ভারতে যে সিচুয়েশন তৈরি করা হয়েছে ইলেকশন কমিশন আইন বদলানোর থেকে শুরু করে এখন স্বাভাবিকভাবে মোদী সরকারই এবং হিন্দুইজম এমনভাবে কায়েম করা হয়েছে যে সেখানে অন্য জাতির কোনো মানে অস্তিত্বই নাই। এখন এই যে দেশ চরম মৌলবাদী একটা সরকার ভারতে এখন আপনি কি বসে মনে আছে। করছেন কালকে থেকে ভারতের ভোটাররা ভোট দেবে না? দেবে, ভোট দিতে যাবে না, দেবে, কেন্দ্রে দেবে, যাবে না, আমাদের মতো দেবে। 7 জানুয়ারির মতো অবস্থা হবে, দিবে, কিন্তু পার্সেন্টেজ কম হবে। দীর্ঘদিনে যেভাবে, হ্যাঁ, আমার কথা হলো যেভাবে এই আপনার যেভাবে ধর্মীয় বা তার সাম্প্রদায়িক বক্তব্য দিতে দিতে দেশটাকে এমন জায়গায় নিয়ে গেছে, এখানে তো গণতন্ত্র নাই আসলে, গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে না, তো ওই দেশে গণতন্ত্র এখন অচল হয়ে গেছে তো ভারতে, কারণ ভারতে আর তো আমাদের একদম দেশে, আমাদের দেশে আমাদের দেশে গণতন্ত্র বলা হচ্ছে যে আমরা যে দেশ স্বাধীন যে উদ্দেশ্যে করছি সেই জায়গায় নাই বাংলাদেশ। এম এ আজিজ, আপনার দৃষ্টিতে কোন দেশে গণতন্ত্র আছে? না, প্রকৃত অর্থে আমাদের নাই, ভারতে নাই, কোথায় আছে? প্রকৃত অর্থে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধনতন্ত্র বা রাজতন্ত্র কোনো দেশেই পুরোপুরি নেই, কিছু মডিফাইড ফর্মে আছে। তবে 120টা দেশে পৃথিবীতে নির্বাচন হয়, সেই নির্বাচনকে গণতান্ত্রিক কাতারে ধরা হয়, কিন্তু এর ভিতরেও স্বৈরশাসক তৈরি হচ্ছে, যেমন মোদির সরকারকে এখন স্বৈরশাসক বলা হয়। আচ্ছা, তার মানে আপনি বলছেন এক কথায় এখন এতক্ষণে যা বুঝলাম যে ভারতীয় গণতন্ত্রটা হিডেন হয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে, সেখানে স্বৈরতন্ত্র চলছে। না, নিখোঁজ হয়ে যায় নাই, নিখোঁজের পথে, ইলেকশন নিখোঁজের পথে। আচ্ছা, সামনের বারে দেখবেন ভারতে গণতন্ত্র নিখোঁজ হওয়ার পথে। পথে। আচ্ছা, ঠিক আছে, এখানে এসে থামলাম, আমি একটু দেবদীপের কাছে যেতে চাই। দেবদীপ, এম এ আজিজ আমাদের এখানে আছেন, সিনিয়র সাংবাদিক, তিনি তার মতো করে ব্যাখ্যা দিলেন আপনাদের ইলেকশন এবং গণতন্ত্র নিয়ে। আমি আপনার কাছে একটি প্রশ্ন রেখেছিলাম, নিশ্চয়ই আপনার মনে আছে, সেই উত্তরটি চাইবো। 5 বছর পর এসে ভারতের গণতন্ত্র এবং নির্বাচন প্রক্রিয়া, সেটি কি মজবুত হয়েছে নাকি প্রশ্নবিদ্ধ? দেখুন, আপনি আমাকে একটু উত্তরটা দেওয়ার জন্য একটু সময় দিন। হ্যাঁ, দেখুন, এইটা তো আর এই মাল্টিপল চয়েস বা ইয়েস নো কোনো প্রশ্ন নয় যে আমি একটা টিক মেরে দিলাম এবং বলে দিলাম। এটা হচ্ছে একটা সাবজেক্টিভ প্রশ্ন, এটা পারসেপশনের প্রশ্ন, এবং এটার উত্তরটা আপনাকে অনুধাবন করতে হবে। প্রথম যে ব্যাপারটা আমি যেটা বলি সেটা হচ্ছে যে উই ডু নট লিভ ইন আ পারফেক্ট ওয়ার্ল্ড। পারফেক্ট বলে কিছু হয় না। তো গণতন্ত্র, একটা পারফেক্ট গণতন্ত্র ইন্ডিয়াতে আছে বা এক সময় ছিল, আর আজ নেই, এই ধরনের। আর আমি আরেকটা হচ্ছে, আজিজ ভাই আমার সিনিয়র, কিন্তু আমি না কোনো সুইপিং কোনো অবজারভেশনে আমি যাব না। গণতন্ত্র নিয়ে যখন কথাটা হয়, প্রথম কথা হচ্ছে যে গণতন্ত্রে শেষ কথা বলে মানুষ, মানুষ ভোট দেয়। সো সেখানে অবশ্যই আমাদের দেশে এখন যা পরিস্থিতি এবং অপোজিশন পার্টিরা যে প্রশ্নগুলো করছেন, অধিকাংশ প্রশ্নই প্রাসঙ্গিক। কিন্তু আমি আজিজ সাহেবের মতো আমি অতটা পেসিমিস্টিক নই। আমি ওনাকে কাউন্টার করাটা আমার উদ্দেশ্য নয়। আমি ভারতের গণতন্ত্র যে খুব ভালো পরিস্থিতিতে আছে সেটাও আমি বলে কোনো বাহবা কুড়োতে চাই না। বা আমার প্রশ্নটা হচ্ছে, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে অ্যাপ্রোচের। ভারতবর্ষে 2014 সালের পর থেকে ভারতবর্ষের পলিটিক্সে ধর্ম একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হিসেবে আত্মপ্রকাশ করেছে, এটা ফ্যাক্ট। ভারতবর্ষের রাজনীতিতে বিজেপি একটা অত্যন্ত পাওয়ারফুল একটা রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, বিকজ তারা জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, যেটা মাঝে মাঝে জিঙ্গোইজমের পর্যায়ে চলে যায়, সেটা সাধারণ মানুষের কাছে বেচতে সফল হয়েছে। সো ইট ইজ দ্য সাকসেস অফ দ্য বিজেপি যে লোকজনকে কিছু জিনিস বোঝানো। ধর্ম বা জাতীয়তাবাদ দিয়ে মানুষের পেটের খিদে মেটে না। 144 কোটির দেশ, গরিব মানুষের দেশ, অনেক 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 গরিব। বাংলাদেশের টোটাল পপুলেশনের 4 গুণ মানুষ আমাদের দেশে যারা অত্যন্ত গরিব। তো এখন পলিটিক্স, ধরুন 5 বছরে একটা দেশে কি হলো বা 10 বছরে একটা দেশে কি হলো, তা নিয়ে কিন্তু আমি কোনো সুইপিং কোনো অবজারভেশন করতে পারি না যে ভারতবর্ষ একটা মৌলবাদী দেশ হয়ে গেছে। ভারতবর্ষে তো আমি থাকি, তো আমি তো একটা মেজরিটি সম্প্রদায়ের মানুষ। সো মৌলবাদ মানে
যারা মানে যদি মাইনরিটিকে এফেক্ট করে, তার থেকে বেশি আমি বলবো আমাকে এফেক্ট করে, বিকজ আমি একজন সেকুলার লিবারেল ট্র্যাডিশনের ইন্ডিয়াতে বড় হওয়া মানুষ। তো আমার কিছু কিছু সাইন্স আমার ভালো লাগে না, আমার কষ্ট হয়, কিন্তু আমি সুইপিং স্টেটমেন্ট করি না। আর গণতন্ত্র আছে কি নেই সেটা স্টুডিওর এয়ার কন্ডিশন রুমে বসে দূর থেকে, সুইডেনই হোক বা বাংলাদেশের ঢাকাই হোক, সেখান থেকে বলাটা আই থিঙ্ক নট রাইট। এসে দেখা উচিত যে মানুষের পার্টিসিপেশন কত পার্সেন্ট মানুষ ভোট দেয়। হতে পারে বিজেপি জিতবে, বিজেপি ন্যারেটিভ যদি মানুষের মনে হয় যে ঠিক ন্যারেটিভ, তাহলে মানুষ বিজেপিকে ভোট দেবে। কিন্তু সেই ভোট হয়তো আরো 5 বছর হয়তো বিজেপি ক্ষমতায় থাকবে। তারা ক্ষমতায় আসার পর ভারতবর্ষের সংবিধানের ক্ষেত্রে কিছু পরিবর্তনও করে দিতে পারে, কিছু চেঞ্জেসও করতে পারে। কিন্তু পলিটিক্সটা হচ্ছে রিয়েল পলিটিক্স তখনই যখন বিরোধী দল হিসেবে আপনি মানুষের কাছে যাবেন এবং আপনি বোঝাবেন যে হ্যাঁ, আমাদের মমতা ব্যানার্জি এখানে সেটা করছেন। অরবিন্দ কেজরিওয়াল উনি জেলে বসে আছেন, অরবিন্দ কেজরিওয়ালের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে উনি রিজাইন করেন। উনি তো রিজাইন করেননি। ভারতবর্ষে এরকম অনেক ঘটনা ঘটেছে রিসেন্টলি, যেখানে রুলিং পার্টির লোকেরা মানে বিজেপিতে জয়েন করেছে অন্য পার্টি থেকে, লোকে চলে গেছে কারণ তাদের নাকি ভয় দেখানো হয়েছে। না, সেটাই এমন হয়তো অনেক আজিজ সাহেব বলে শোভা, বোঝানোর চেষ্টা করছিল দেবদীপ। আপনি আমি বলছেন আপনাকে যেটা কেজরিওয়ালকে বলছি, চাপ দেওয়া হচ্ছে, বিভিন্ন সংস্থাগুলোকে নিয়ন্ত্রণ করা হয়েছে, এটা হলে আমি আপনাকে গণতন্ত্র তো একটা ধাক্কা উত্তর, খায়। জি, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম। আমি বলেছিলাম যে আপনাকে একটু সময় দিতে হবে, এবং শুরুতেই আজিজ ভাই আমাকে ব্যালেন্সড সাংবাদিক বলেছেন এবং আপনিও বলেছেন আই এম এ হার্ডকোর প্রফেশনাল, হুইচ আই অ্যাম। তো আমাদের দেশে এই মুহূর্তে যা যা হচ্ছে রাজনৈতিক প্রেক্ষিতে, এজেন্সির ব্যবহার বলুন, বিজেপির হেজিমনি বলুন, সেটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। কিন্তু আমি কখনোই বলবো না যে ভারতের গণতন্ত্রে একটা চেকস অ্যান্ড ব্যালেন্সেস আছে, এবং সব থেকে বড় চেক অ্যান্ড ব্যালেন্স হচ্ছে সাধারণ মানুষ। এবং আমি আপনাকে একটা উদাহরণ দিই, যে আপনি তো বললেন ভারতবর্ষ একটা মৌলবাদী দেশ হয়ে গেছে, এটা শুনতে আমার খুব খারাপ লাগে। এটা হচ্ছে আমি এমন একটা জায়গা দিয়ে পাস করছি যেখানে কয়েকদিন আগে একটা বিশাল ঝড় হয়েছে। এরকম ঝড় হয়েছে জলপাইগুড়ি আর কুচবিহারে আপনারা ভাবতে পারবেন না। 2500-3000 লোকের বাড়ি ভেঙে উড়ে গেছে। কালকে আমি তাদের সঙ্গে দেখা করতে গেছিলাম, সেখানে কিছু মানুষের সঙ্গে আমার দেখা হয়, তাদের সঙ্গে তারা ঘর হারা, তাদের খাবার নেই, প্রান্তিক মানুষ, গরিব মানুষ। ওটা একটা হিন্দু প্রধান এরিয়া, জায়গাটার নাম বার্নিশ কালীবাড়ি। সেখানে ওই মানুষগুলোর সঙ্গে যখন কথা বলছিলাম, ওরা বলছিল যে আমরা 10 বার, আমার ড্রাইভার সাহেব পাশে বসে আছেন গোবিন্দ, আমরা দুজনে আলোচনা করছিলাম যে তারা ওখানে এত মানুষ খেতে পারেননি কয়েকদিন। ওদের কে খাইয়েছে জানেন? সরকার খাওয়ায়নি। পাশের গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের এক ব্যবসায়ী এসে ওখানে টেম্পোরারি ক্যাম্প সেট আপ করে শয়ে শয়ে মানুষকে উনি দিনের পর দিন 12 দিন উনি খাইয়েছেন। এটাই হচ্ছে ভারতের ট্রু কালচার অফ সেকুলারিজম, এবং এটাই হচ্ছে ট্রু ইথস। আজকে কয়েকদিনের জন্য কিছু বিভ্রান্তি আর বিচ্যুতির জন্য ভারতবর্ষ মৌলবাদী দেশ হয়নি, ভারতবর্ষ মৌলবাদী দেশ হবে না। বা কিছু এজেন্সির ব্যবহার বা অপব্যবহার বা কুব্যবহারের জন্য কখনোই ভারত একটি স্বৈরাচারী দেশ হবে না। আমি জানি না ভবিষ্যতে কি হবে, 5 বছর, 10 বছর, 15 বছর বাদে কি হবে আমি জানি না। আজও আমি আশাবাদী, আমি অপটিমিস্ট, আমি ইটার্নাল অপটিমিস্ট। আমি বিশ্বাস করি যে সেকুলার, যে ডেমোক্রেটিক ইন্ডিয়াতে আমি বড় হয়েছি, সেই সেকুলার এবং সেই ডেমোক্রেটিক ইন্ডিয়ায় থাকবে। এবং শেষ কথাটা বলে যাই যে আজকের ডেটে নির্বাচনের আগে বারবার প্রশ্ন উঠছে যে ভারতবর্ষের গণতন্ত্র বিপন্ন, ভারতবর্ষের কনস্টিটিউশন বিপন্ন। এবং এটা নিয়ে যে এই আলোচনা, এটা এতটা হাই পিচে হচ্ছে যে 2 দিন আগে আমাদের প্রাইম মিনিস্টার বলেছেন যে আমরা যে 400 পারের যে স্লোগানটা বলছি, তাতে লোকে বলছে আমরা নাকি কনস্টিটিউশন চেঞ্জ করে দেব। না, আমরা কনস্টিটিউশন চেঞ্জ করব না, এটা প্রাইম মিনিস্টারকে বলতে হয়েছে। এরপর আগামীতে উনি যদি কনস্টিটিউশন চেঞ্জ করার যদি কোনো প্রক্রিয়া শুরু করেন, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো উঠবে যে আপনি কিন্তু এই কথাটা দিয়েছিলেন। So these are the checks and balances, of the system. I hope I have given answer to your question. এবার আপনাকে আমাকে ছাড়তে হবে। না না, এখনই ছাড়ছি না, আরেকটু। সেটা হচ্ছে আমার ছোট্ট দুটো প্রশ্ন আছে। ভোটকে ঘিরে আপনি জানেন 4 মাস আগে বাংলাদেশ সম্পর্কে আপনি সব খবরই রাখেন, পলিটিক্যাল স্ট্র্যাটেজি এখানকার। কিন্তু সবচেয়ে বড় কথা, 4 মাস আগে আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন শেষ হলো, সেখানে আপনি দেখেছেন যে আমাদের ভোটকে ঘিরে বিদেশিদের একটা নজরদারি এবং খবরদারি ছিল।
সেই জায়গাটাতে জানতে চাচ্ছি আপনাদের ভোটকে নিয়ে বিদেশিদের সেই নজরদারিটা কতটুকু রয়েছে এবং গণমাধ্যম কি নিয়ন্ত্রিত নাকি স্বাধীনভাবে কাজ করছে? দেখুন, আপনাদের নির্বাচন বিদেশিদের নজরে ছিল, নেক নজরে ছিল, কু নজরে ছিল, স্ক্যানারে ছিল, সেটা আমরা জানি, আমরা ওটা দেখেছি। এবং এটা নিয়ে আপনাদের কি মতামত সেটা আপনাদের। আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে বাংলাদেশের নির্বাচন কে বিদেশিরা কতটা নজর দিচ্ছে সেটা নিয়ে আমার কমেন্ট করাটা সমীচীন নয়। কিন্তু আমার এটাও মনে হয় যে বাংলাদেশের নির্বাচন যে বিদেশিরা দেখছে তাতে বিদেশিদের নিজস্ব আগ্রহ ছিল, এবং বাংলাদেশে প্রচুর লোক বিদেশিদের গিয়ে বলেছিল যে তোমরা এসে আমাদের নির্বাচনটা দেখো। আমাদের ভারতবর্ষের নির্বাচন নিয়ে বিদেশিদের অনেক বক্তব্য থাকতে পারে, কিন্তু আমরা অ্যাজ এ ডেমোক্রেসি আমরা এমন একটা জায়গায় আমরা আছি, এবং আমাদের পাস্ট ট্র্যাক রেকর্ড যা গত 5-7 বছরে কিছু পরিবর্তন হতে পারে, সেক্ষেত্রে বিদেশিরা কি বললো না বললো তাতে না আমি অতটা প্রভাবিত হই না, এবং আমার মনে হয় ভারতবর্ষের অধিকাংশ মানুষই প্রভাবিত হয় না। বিকজ বিকজ দেশটা আমাদের, নির্বাচনটা আমাদের, গণতন্ত্রটা আমাদের, মেন রাজনৈতিক দলগুলো আমাদের, আর ভোটটা দিলে সাধারণ এখানকার মানুষই দেবে, বিদেশিরা তো দেবে না। তাই বিদেশিদের কথার গুরুত্বটা আমার কাছে অত্যন্ত সীমিত। তো আমার কাছে আমি ওটা নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাই না। দ্বিতীয় প্রশ্নটা আপনার খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে ভারতীয় গণমাধ্যম কি নিয়ন্ত্রিত না। এটাতেও আপনার প্রশ্নে একটা খামতি আছে। গণমাধ্যম কখনোই একটা হোমোজেনাস এন্টিটি নয়, এটা একটা হেটারোজেনাস এন্টিটি। মানে সবকটা কাগজই, মানে ধরুন বাংলাদেশে যে বহুল প্রচারিত যে বাংলা কাগজটি আছে এবং বাংলাদেশে খুব অল্প প্রচারিত যে বাংলা কাগজটি আছে, সে দুটো তো সেম নয়, তারা কমপ্লিটলি আলাদা, তাদের এডিটোরিয়াল লাইন আলাদা। আমাদের দেশে গত 5-7 বছরে আমরা যেটা দেখেছি, ভারতীয় গণমাধ্যমের একটা মেজরিটি গণমাধ্যমে একটা অদ্ভুত জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে তারা সরকারকে প্রশ্ন করেন না, তারা বিরোধীদের প্রশ্ন করেন। নরেন্দ্র মোদী গত 10 বছরে কোনো রিয়েল প্রেস কনফারেন্স করেন, কোনো রিয়েল প্রেস মানে কোনো, কিন্তু উনি মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ওনার ইন্টারভিউ বেরোয়, সেটা হচ্ছে যে ওরা কিছু প্রশ্ন পাঠিয়ে দেয় এবং তারপর উনি লিখে উত্তর দিয়ে দেন এবং সেটা বেরিয়ে যায়। সেটা তো আর ইন্টারভিউ নয়। কঠিন প্রশ্ন না হলে তো ইন্টারভিউ, পলিটিক্যাল ইন্টারভিউ এর মানেটাই বা কি? তো ভারতবর্ষের গণমাধ্যমে কিছু অদ্ভুত নতুন ট্রেন্ড আমরা দেখছি, যে একদল শুধু সরকারের প্রশংসা করে এবং বিরোধীদেরকে প্রশ্ন করে, বিরোধীদের কি কি ভুলভাল জিনিস আছে তা নিয়ে তারা কথা বলে। তো এটা তো কখনোই গণমাধ্যমের রোল হতে পারে না। গণমাধ্যম হচ্ছে ইউ হ্যাভ টু আস্ক কোয়েশ্চেন টু দোজ হু আর ইন পাওয়ার, এটা হচ্ছে সব থেকে বড় কথা। কিন্তু আমাদের ক্ষেত্রে, আমাদের দেশের ক্ষেত্রে সেটা গত কয়েক বছরে সেটা সেভাবে হচ্ছে না। কিন্তু তার মানে কি গণমাধ্যম কমপ্লিটলি নিয়ন্ত্রিত? অনেকে অনেকের দুরাশা করছেন, ভয় পাচ্ছেন যে গণমাধ্যম কমপ্লিটলি গণমাধ্যমের কণ্ঠরুদ্ধ হয়ে যাচ্ছে বা হয়ে যাবে। একটা প্রসেস শুরু হয়েছে, সেটা অনেকেই বলছেন। আমাদের দেশে প্রচুর সাংবাদিক যারা মেইনস্ট্রিম কাগজে কাজ করতেন, তারা বেরিয়ে গিয়ে ইউটিউবে তারা অনেক কিছু বলছেন এবং তারা খুব ভালো ভালো প্রোগ্রাম করছেন এবং তারা অনেক বেশি প্রশ্ন করছেন সরকারকে। প্রশ্ন করছেন সরকারকে, কিন্তু সরকারকে উত্তর দিচ্ছে। জি দেবদীপ, আমরা বোধহয় সংযোগ একটু বিঘ্নিত। জি 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 বলেন। আমি আবার এসে গেছি, স্যার। তো অনেকের সংখ্যা যে গণমাধ্যমের কণ্ঠ রুদ্ধ হচ্ছে, কিন্তু আমার মনে হয় প্রসেসটা শুরু হয়েছে। বাট এক্ষেত্রেও আমি অপটিমিস্ট, বিকজ আপনি যদি কনস্ট্যান্টলি আপনি মিডিয়ার কাজ না করে আপনি যদি সরকারের পিআর এর কাজ করেন, পাবলিক রিলেশন এজেন্টের কাজ করেন, তাহলে কিছুদিন পরে আপনার পাঠক বা ভিউয়ার আপনাকে কিন্তু প্রত্যাখ্যান করবে, আপনার ক্রেডিবিলিটি কমে যাবে। তো ফর দ্য সেক অফ দ্য বিজনেস মডেল, মিডিয়া সংগঠনকে ধরে রাখার জন্য আপনাকে কিন্তু আপনার কাজটা ঠিক করে করতে হবে। আর না, আজকাল মানুষ অনেক বোঝে, জানেন তো, সে বাংলাদেশি হোক ভারতীয় হোক, মানুষ কিন্তু বোঝে। আপনি ইউ ক্যান নট ফুল অল দ্য পিপল অল দ্য টাইম। তো আপনাকে সত্যি কথাটা বলতে হবে, সেটা বলাটাই কাজ। সেই চেষ্টা আমরা করার চেষ্টা করি, অ্যাটলিস্ট আমি করার চেষ্টা করি মন দিয়ে। জি দেবদীপ, আপনাকে আমার শেষ প্রশ্ন। আসবো আজিজ সাহেব আপনার কাছে, আপনি ব্যস্ত আছেন, সময় দিয়েছেন,
ট্রাভেলের মধ্য থেকে, যেটি হচ্ছে যে ভোটকে ঘিরে নানান ধরনের পক্ষ বিপক্ষের সমালোচনা আছে, বড় বড় অভিযোগ আছে এবং অনেক কিছু দেখছি, বারবার বলছি গ্রেপ্তার, এবং ভোটের মুখে নানান বড় বড় গ্রেপ্তার দেখছি, ইডি সিবিআই নানান কিছুই দেখছি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এগুলো ভোটের মুখে কেন? কিন্তু আমার কথা হচ্ছে এত সমালোচনা আলোচনার পরেও কিন্তু কোনো রাজনৈতিক বিরোধী পক্ষ ভোট বর্জন করেনি, কিন্তু আমরা 7 জানুয়ারিতে দেখেছিলাম বড় রাজনৈতিক দল ভোট বর্জন করেছে। এই যে ভোট বর্জনের যে কালচারটা, সেটা কি ডেমোক্রেসির জন্য আপনার কি মনে হয় একটা বড় বাধা? হ্যাঁ, মানে আমি তো দেখুন, মেন ব্যাপারটা হচ্ছে যে আমি এটা খুব সিনসিয়ারলি বিশ্বাস করি। আমি আপনাদের বাংলাদেশের ইলেকশন আমি কভার করেছি, বাংলাদেশ নিয়ে আমি রেগুলার লিখিও। সো আপনি ডিগ্রি অফ ইমপারফেকশন যদি মাপেন, তাহলে হয়তো বলা যেতেই পারে যে কিছু ক্ষেত্রে বাংলাদেশে নির্বাচনের সময়কার যে পরিস্থিতি সেটা পারফেক্ট নয়। কিন্তু আমি এটা খুব মনে প্রাণে বিশ্বাস করি, মানে আমি গণতন্ত্রের পূজারী হিসেবে আমি বিশ্বাস করি যে নির্বাচনে অংশগ্রহণ না করে আপনি কখনোই কোনো বিরোধিতা আপনি করতে পারেন না। তো আমাদের দেশেও এখানে আজিজ ভাই বলছিলেন যে ইলেকশনের পরে লোকেরা ফলটা না মেনে নিতে পারে, মানে ওটা আমাদের দেশে আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না যে মানে খেলতে নামলাম, খেললাম, ছবল খেলাম এবং তারপর বললাম যে না না আমি এটা মানবো না। এটা হলে না, এটা যদি কোনো পলিটিক্যাল পার্টি করে না, তার ফিউচারটা চলে যায়। ইউ হ্যাভ টু বি গ্রেসফুল ইভেন ইন ইউর ডিফিট। আপনি হেরে গেলেও সম্মানের সঙ্গে নিজের হারটাকে আপনাকে মেনে নিতে হবে। এটা খুব তাত্ত্বিক কথা হতে পারে, কিন্তু মানুষ চায় যে লড়াই করুক। যে আজকে যে ভারতবর্ষের যে বিরোধী দলগুলো যে লড়াই করছে, সেটা হয়তো মেজরিটি মানুষ তাদেরকে ভোট দিচ্ছেন না, কিন্তু যে 25%, 30%, 35% তাদেরকে ভোট দিচ্ছেন, তারা কিন্তু তারা যে এই লড়াইটা করছে বলে তাদেরকে, এবং এই ইলেকশনের কাভারেজে বেরিয়ে মানুষের সঙ্গে কথা বলি, রুলিং পার্টির লোকের সঙ্গে কথা বলি, বিরোধীদের সাপোর্টারের সঙ্গেও কথা বলি, তারা কিন্তু ওই লড়াইটা চায়। তো আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে মাঠে, মানে যদি আপনি খেলায় থাকতে চান, তাহলে আপনি ওয়াক ওভার দিয়ে তো কোনো লাভ নেই। আপনাকে মাঠে যেতে হবে, আপনাকে খেলতে হবে। আপনি হেরে যাবেন, আপনি একবার হারবেন, দুবার হারবেন, কিন্তু আপনাকে মানুষের কাছে ওই বার্তাটা নিয়ে যেতে হবে যে আমি তোমার কথাটা আমি বলতে চাই বলেই আমি এই নির্বাচনের এই লড়াইতে আছি। তো লড়াইতে থাকাটা খুব জরুরি। এটা আমি ওভারঅল কনটেক্সটে বললাম। মানে সেটা বাংলাদেশের ক্ষেত্রে আপনি একভাবে ইন্টারপ্রেট করতে পারেন, আপনি অন্যান্য দেশের ক্ষেত্রে অন্যভাবে ইন্টারপ্রেট করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে কোনো কিছুই নির্বাচন বর্জনের নির্বাচন আমাদের দেশে বর্জন কারা করেছে? যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, মাওয়িস্টরা করেছে, এক্সট্রিম লেফটরা করেছে। ওরা বলেছে যে আমরা নির্বাচনে যাব না। তো সেটার তো কোনো অ্যাপিল নেই না। আপনাকে গিয়ে মাঠে লড়াইটা করতেই হবে, সেটা যে দেশেই হোক না কেন। হ্যাঁ, হতে পারে যে রেফারি বায়াস, আপনার হতে পারে যে আপনি আপনি ধরুন না, একটা সিম্পল এক্সাম্পল, যে আপনি বাংলাদেশ টিম পাকিস্তানে গেল, তখন আম্পায়ার গুলো হচ্ছে পাকিস্তানের আম্পায়ার। জি জি দেবদীপ, বাংলাদেশকে ধরুন, আমি যেখানে বলছিলাম, আমি ক্রিকেটের এক্সাম্পল দিতে ভালোবাসি। জি জি আমার খুব ফেভারিট উপমহাদেশে, আমাদের কাছে ওটাই আমাদের ধর্ম। তো আপনি পাকিস্তানি ক্রিকেট খেলতে গেলেন, দুটো আম্পায়ারই পাকিস্তানের। আগের রাত্রিরে প্রচন্ড বৃষ্টি পড়েছে, পিচ ঢাকা নেই, বাংলাদেশ টসে হারলো, বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়ে দিল। আপনি তো গিয়ে বলতে পারেন না যে আমি খেলবো না। তো খেলতে তো হবে, লড়াইটা করতে হবে, লড়াইটা করতে হবে, খেলতে তো হবে। দেবদীপ, আর 3টা মিনিট থাকবেন, থেকে 2.5 মিনিট আমি আপনাকে রাখবো, তারপর ছেড়ে দিবে। আমি এম এ আজিজ, আপনি সব প্রশ্নের উত্তর কি পেয়েছেন, নাকি ওনার সাথে আপনার কোনো দ্বিমত আছে? না, দেখেন, দেবদা তার অপিনিয়ন দিয়েছেন। তিনি, আমার মনে পড়ে গেল, ইন্ডিপেন্ডেন্টে থাকাকালীন দুজন ভারতীয় কলিগ ছিল আমার, একজন নন বিলিভার, একজন মুসলমান। তারা যখন ধর্মের কথা বলতো, মুসলমান ঠিক আছে, আর যিনি নন বিলিভার তার সাথে কোনো যে প্রকৃত ভারতীয় তারা, আমরা বাংলাদেশিরা তা হতে পারিনি। ওনার কথায় কিন্তু আমি ইমপ্রেসড হয়েছি, উনি প্রকৃত ভারতীয়, মুগ্ধ হয়ে শুনছিলেন। হ্যাঁ, উনি প্রকৃত ভারতীয়। ওনার কিন্তু, আমি যখন মৌলবাদী বলেছি তখন ওনার কিন্তু গায়ে লেগেছে, আমি খেয়াল করেছি, কারণ উনি প্রকৃত ভারতীয়। আমরা বাংলাদেশিরা প্রকৃত বাংলাদেশি হতে পারিনি, এইটাই সমস্যা। আমি এই জায়গায় সমস্যা। ব্যাপারটা হলো যে আমি ওনার সাথে কোনো কনফ্রন্টেশনে যাব না। আমি বলছি যে খেলার যদি মাঠ না থাকে, সেই খেলায় নেমে কি লাভ? আমাদের দেশে ওখানে খেলার মাঠ এখনো ভারতে আছে,
কিন্তু মাঠটা সংকীর্ণ হয়ে আসছে, কর্দমাক্ত হয়ে যাচ্ছে। একসময় সামনের বার না হলে পরের বারে হবে, দেখবেন তখন খেলতে নামবে না। আর বাংলাদেশে অলরেডি খেলার মাঠ নেই, এখানে খেলার উপযুক্ত নাই, এই জন্যেই বিরোধী দলগুলি নির্বাচন বর্জন করেছে। হ্যাঁ, কিন্তু ভারতে ওই পরিস্থিতিটা এখনো আসে নাই। এখনো দেবদার বর্জন মতো করে লোকরা কি আছে। খেলার মাঠ উদ্ধার করা যায়? হ্যাঁ, বর্জন করে কি খেলার মাঠ উদ্ধার করা যায়? না, সেটা অনেক আলোচনা, লম্বা আলোচনার বিষয়। বর্জন করা না, আপনি জানেন তো যে অনেক সময় নিজের ভারেও নিজে কিন্তু মরে। আপনি দেখেন, এখন এই লোকাল আলোচনা তো আমি আজকে করতেই চাচ্ছি না, আমি শুধু বলতে চাই এটা পরিণতির উপরেই ছেড়ে দিতে হবে বাংলাদেশের যে পরিস্থিতি। তবে একটি কথাই আমি বলতে চাই যে এই দেশ বাংলাদেশ কিন্তু আমি চাইনি, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি একটা গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছি। সেই বাংলাদেশটি এখন মানুষ বলে আমরা গণতন্ত্রের কাতারে নাই, এবং ভারতকেও এখন এই প্রশ্ন তোলা শুরু করেছে। আর ভারত সে সম্পর্কে আমি বাংলাদেশি হিসেবে যদি প্রশ্ন উঠাই, তাহলে আমি বলবো যে ভারতের সব নাগরিক, এই যে নাগরিকত্ব আইনটা করা হলো, হ্যাঁ, তারপরে সীমান্ত হত্যা, চীনের সাথে ঠিকই 2 কিলোমিটার দূরে অস্ত্র আনা যাবে না, 2 কিলোমিটার বহন করা যাবে না, 2 কিলোমিটার আগে কোনো ফায়ার করা যাবে না, আপনি এগ্রিমেন্ট করছেন, আর আমার বর্ডারে দৈনিক মারতেছেন। হ্যাঁ, স্বাভাবিকভাবে প্রশ্ন করতে পারি তো। হ্যাঁ, দ্বিতীয়ত ধরেন এই যে ট্রানশিপমেন্ট হয়েছে, হ্যাঁ, সেখানে দেখেন একটা নমিনাল একটা নামকস্তে ব্যবহার হচ্ছে। আমরা ভুটান, নেপালে আমাদেরকে যেতে দেয় না, দেয় না। আমাদের ভারতের পণ্য আমাদের দেশে ব্যবসায়ীরাও এখন তার মুনাফার জন্য নিয়ে আসতেছে, আর আমাদের পণ্য গেলে আপনার আপনার ট্যাক্স বসায় বসায় এমন করে দেয় যাতে না ঢুকতে পারে। হ্যাঁ, তো আমার কথা ওপেন ছেড়ে দিক না, আমাদের তো কোয়ালিটি পণ্য থাকলে মার্কেটে টিকবে, না হলে টিকবে না। এরকমভাবে ডাম্পিং, অ্যান্টি ডাম্পিং ট্যাক্স দিয়ে আটকানো হয়। তো আমার বক্তব্য হচ্ছে যে আপনি ভারতের সবগুলো প্রতিবেশী দেশ দেখেন, বিশেষ করে আমি বলবো এই সরকার থাকার কারণে প্রতিবেশী সবগুলো সরকার থাকার কারণে, এই মোদী সরকার থাকার সময়ে একটি দেশের সাথে ভারতের সম্পর্ক নেই। তাই বলে মোদী সরকার চলে গেলে পলিসি চেঞ্জ হবে তাও বলছি না, পলিসি হয়তো একই থাকবে, কিন্তু একটি দেশের সাথেও সম্পর্ক নেই, আমাদের দেশের সরকারের সাথে আছে। কিন্তু সবচেয়ে বড় কথা আপনি যেটা বলছেন, যে আপনি বলছেন যে ভারত তার গণতন্ত্রের যে মাধুর্য, সৌন্দর্য এবং শক্তি সেটা হারাচ্ছে, কিন্তু সেখানে দেবদ্বীপের কিন্তু কথা এবং ভারতের যে ক্রোনোলজি, সেখানে কিন্তু বলা যাচ্ছে ভারতের গণতন্ত্রকে মজবুত করার জন্য সবচেয়ে বড় যেটা শক্তি জনগণ কিন্তু দাঁড়িয়ে আছে, তারা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল। হ্যাঁ, তো সেইখানে আশাবাদী তিনি, ভারতে কখনো স্বৈরতন্ত্র আসবে না, আসবে না, কারণ ওখানকার জনগণ খুব সচেতন। ওটা ব্যাখ্যা ভিন্ন। বাংলাদেশ একটা ইউনিটারি গভর্নমেন্ট, এখানে প্রদেশ নাই। ভারত কতগুলো প্রদেশ, 22টা, 28টা প্রদেশ। ইচ্ছা করলেই ওখানে কু হওয়ার সম্ভাবনা নাই, স্বৈরাচার বসে থাকার আজ পর্যন্ত ভারতের ইতিহাসে কখনো অগণতান্ত্রিক সরকার আসেনি, এবং আমাদের সম্ভাবনা কম। অখণ্ড ভারতে এটা আসার সম্ভাবনা কম। সম্ভাবনা যখন কম থাকে তাহলে কেন গণতন্ত্র তো সাময়িক হোঁচট খাচ্ছে? না, সাময়িক হোঁচট কেন, গণতন্ত্র সারা বিশ্বে যে যেটা নিচের দিকে নামছে তো নামছেই, গণতন্ত্র কোনো দেশ উন্নত হচ্ছে। আর একটা বিষয় আমি আপনার কাছে যেটা মোলরার দাগে আশা করেছি উত্তরটা আপনি নিশ্চয়ই দিবেন, যেটা আমি দেবদীপকে প্রশ্ন করেছি, যে আমাদের 7 জানুয়ারির ভোটে উনি কিন্তু একটা প্রশ্ন করেছেন, নিশ্চয়ই উত্তর দিয়েছেন, নোটিস করেছেন, যে আমাদের 7 জানুয়ারির ভোটে আমরা বিদেশিদেরকে আমন্ত্রণ করেছিলাম যে তোমরা এসে দেখো আমাদের ভোট। ভারত কিন্তু তাদের ভোট দেখার আমন্ত্রণ কাউকে করেনি, নিমন্ত্রণও করেনি। আমাদের নির্বাচনও আগের গত নির্বাচনগুলোতে কিন্তু এইভাবে ওপেন করা হয় না, তারা আসেনি, কারণ হচ্ছে আসে নাই, তাদের আগে প্রি সার্ভেতে বলছে আসে লাভ নাই। তো এবারেও দেখেন আপনি আসে তাদের মতামত দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন আর ভারত তো বাংলাদেশের এই জায়গায় এখনো যায় নাই, আমি বলছি তো যাবে, তো সামনে গেলে ভারতেও আসবে না, ভারতও ডাকবে না। হ্যাঁ, ভারত শুরু বড় দেশ, আমি বললাম না, বড় দেশ, এবং অনেকগুলো প্রদেশ, তাদের আলাদা। সব দেশের ভোটের আগে আমরা একটা পজিটিভ ন্যারেটিভ মানে ধারণা দাঁড় করিয়ে দিই যে সব শেষ হয়ে গেল, আবার আরেক পক্ষ বলে সব ঠিক আছে। এই ভোটের আগে এই শেষ হয়ে গেল আর সব ঠিক আছে, এই আলোচনা চলে, ভোট শেষ হয়ে গেলে আবার সব ঠিক হয়ে যাবে। আপনি বলছেন যে আপনি আবারও ঘুরে ফিরে বলছেন ভারতের গণতন্ত্রটা এখন একদম মানে তলানির দিকে যাচ্ছে, ডুবার দিকে যাচ্ছে, আর আপনি বলছেন আমাদের দেশে সেটা কিছু অবশিষ্টই নাই,
গণতন্ত্রই আমাদের দেশে নাই। আমাদের দেশে এখনো গণতন্ত্র চাওয়ার মতো পরিবেশ আছে, এইটুকুই আছে। চাওয়ার পরিবেশ আছে। গণতন্ত্র নাই। আচ্ছা, গণতন্ত্র নাই। এককালে ছিল, হ্যাঁ, কোথাও কোন সময় কোন কালে ছিল? আমি তো যখন মুক্তিযুদ্ধের আগে তো গণতন্ত্রের জন্যই তো জীবন দিলাম। আচ্ছা, দিয়েছিলেন জীবন, আর তো এখন জীবন- বলছেন চাওয়ার এখন তো- মতো এখন পরিবেশ তো আছে। ওই যে বললেন আপনি, ভারতে যেমন সব রাষ্ট্র ব্যবস্থা সরকার সব, আমাদের দেশে তো পুরাটা দখল করে নিছে, এখন তো ওইটা চাওয়ারও ক্ষমতা নেই। কারা দখল যে এই করেছে? 30 না, না, লক্ষ লোকের, এম এ আজিজ, আমাদের 30 দেশের লক্ষ সব লোক- দখল কারা করেছে? 30 লক্ষ লোক যে জীবন দিল গণতন্ত্রের জন্য, এই আওয়ামী লীগ সরকারের কাছে তো জীবন না, জবাব চাওয়া কিন্তু উচিত। আপনি যে বলছেন আমাদের দেশের গণতন্ত্র থেকে শুরু করে সবকিছু অন্য কেউ দখল করে নিয়েছে, কিন্তু ভারতেরটা দখল করতে পারে না। কেন পারে না? ওই উত্তরটাই দেবদীপ দিয়েছেন, সেখানকে জনগণ পাওয়ারফুল না, জনগণ পাওয়ারফুল না। তাহলে কারা powerful? ওনাদের জনগণ আমাদের চাইতেও যদি অনুপাত করে, হ্যাঁ। আমাদের চাইতেও জনগণ অসচেতনের সংখ্যা হার বেশি। বাংলাদেশে হার কম, জি। কিন্তু বাংলাদেশে ওই যে বললাম সব কিছু নিয়ন্ত্রণ ধীরে ধীরে করে, এবং ভারতের এই সরকারের সহযোগিতাই নিয়ন্ত্রণ করে এমন জায়গায় নিয়ে গেছে, আমাদের দেশটা গণতন্ত্রের পথে আর ফেরে কিনা সম্ভব তার মানে আছে। আমাদের দেশের গণতন্ত্র নষ্টের জন্য ভারত দায়ী? অবশ্যই, অবশ্যই। গত ইলেকশন তো ভারত ওপেনলি এই কাম করছে, তো ইলেকশন করতে জানে আমি তো। দেবদীপ পুরোহিত, অনুষ্ঠান আমাকে শেষ করতে হবে। আমি জানি না আপনি এম এ আজিজ সাহেবের এই সব প্রশ্নের কোনো উত্তর দেবেন কিনা, আমি জানি না যে আমাদের গণতন্ত্র ধ্বংসের জন্য আপনারাই দায়ী। কিন্তু আমি যে প্রশ্নটি আপনার কাছে একদম শেষে এসে করতে চাই, যে নানান কথা বলছে, আমিও জানি না এটার উত্তর আপনি দিবেন কিনা। অনেকেই বলছে মেজরিটি নিয়ে আবারও মোদী সরকার নাকি কোয়ালিশন। খুব তাড়াতাড়ি 3-4টে কথা আপনাকে বলতে চাই এবং তারপর আমায় ফিরতে হবে। আই এম অন দ্য রোড। হ্যাঁ। একটা হচ্ছে যে দেখুন, আমি তো অ্যাস্ট্রোলজার না, আমি জ্যোতিষী না। তাই ভবিষ্যতে ভারতের গণতন্ত্রের কি অবস্থা হবে বা মোদী সরকার কতগুলো সিট পাবেন, কারণ আমি সিনসিয়ারলি সেফোলজিও করি না, যে আমি সারা দেশে কত সিট পাবেন ওটা আমি বলবো না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়, আজিজ সাহেবের অনেক কথা বলেছেন, যেটা কোনো একদিন বাংলাদেশে গেলে উনি যদি আমায় দাওয়াত দেন, তাহলে একটা খুব সুন্দর আড্ডায় অনেক কিছু নিয়ে আমি ওনার সঙ্গে আলোচনা করতে পারি। কেন এই আলোচনাগুলোর না, মানে উনি যে কথাগুলো বললেন, সেটা বাংলাদেশের অনেকের কাছেই আমি এই ধরনের কথাবার্তা শুনেছি। তা আজিজ সাহেবের কাছে আমার খুব বিনম্র যেটা বক্তব্য, সেটা হচ্ছে যে আমি ভারতীয় সরকারকে রিপ্রেজেন্ট করি না, আমি একজন ভারতীয় সাংবাদিক। সো আই এম নট পার্ট অফ দ্য গভর্নমেন্ট, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে অনেক আগে আমার চিফ এডিটর আমাকে একবার বলেছিলেন, বাংলাদেশেই যখন আমি গেছিলাম, আমার চিফ এডিটর আমাকে বলেছিলেন যে ইউ আর এ জার্নালিস্ট, ইউ ডোন্ট হ্যাভ টু বি এ পেট্রিয়ট। তো আমি সাংবাদিক, আমি সত্যি কথা বলার চেষ্টা করি। আমার দেশপ্রেমী বা দেশভক্ত হওয়ার আমার কোনো নৈতিক দায়িত্ব নেই। তাই আপনার যদি মনে হয় যে আপনাদের দেশের গণতন্ত্র খারাপ হওয়ার জন্য ভারত দায়ী, তার প্রত্যুত্তরে ভারতের ফেভারে আমি কিছু বলার আমার কোনো দায় নেই। কিন্তু একটা ছোট্ট কথা বলে যেতে চাই, যে গণতন্ত্র যদি কখনোই এত ঠুনকো হতে পারে না যে বাইরে থেকে কেউ কিছু একটা করে সেটাকে খুব খারাপ করে দিল। এই সেকেন্ড পয়েন্টটা আমি বলতে চাই। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে একটা লার্জার পয়েন্ট, যেটা আপনার কথাবার্তার বিভিন্ন সময় উঠে এসেছে, যে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে বাংলাদেশের অনেক কিছু প্রাপ্য আছে যেটা ভারত হয়তো দেয়নি। তো এক্ষেত্রে যেহেতু আমি সরকারের প্রতিনিধি নই, তাই আমার পক্ষে একটা সরকারের হয়ে কোনো উত্তর খাড়া করার আমার কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু আমি এটা বুঝি যে বাংলাদেশের অনেক ক্ষোভ ভারতের রেসপেক্টে অনেক জাস্টিফাইড। আপনি আমাদের দুটো দেশের মধ্যে ট্রেড ডেফিসিট অনেক হাই, তো সেদিক থেকে ভারত যতটা বাংলাদেশে এক্সপোর্ট করে, ভারত বাংলাদেশ থেকে ততটা ইম্পোর্ট করে না। জলের বন্টন সংক্রান্ত কিছু সমস্যা আছে, ট্রান্সশিপমেন্ট রিলেটেড কিছু ইস্যুজ আছে। বাট এগুলো জানেন তো ভাইয়া, মানে এগুলো না একটা পার্ট অফ এ লার্জার নেগোসিয়েশন, একটা বার্গেনিং প্রসেস, তার মধ্যে দিয়ে এগোতে হয়। এবং সেক্ষেত্রে আপনাদের সরকার হয়তো চেষ্টা করেন, আমাদের সরকার যেহেতু তুলনামূলকভাবে ভারত এই উপমহাদেশে একটা বড় শক্তি, এবং তারা হয়তো অনেক ক্ষেত্রে মোর পাওয়ারফুল, তাই হয়তো অনেক আলোচনারই আপনার একটা সুষ্ঠু এবং ব্যালেন্সড আউটকাম বেরোয় না। কিন্তু এতদিন বেরোয়নি মানে যে ভবিষ্যতে বেরোবে না এমন কোনো কথা নেই। আমার মনে হয় ভারত বাংলাদেশ দুটো দেশের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো। কোন সরকার দিল্লিতে আছে বা নেই, তার উপর সেটা ডিপেন্ড করে না।
বিকজ বাংলাদেশকে ভারতের যতটা দরকার, ভারতেরও বাংলাদেশকে ঠিক ততটাই দরকার। বিকজ আমরা প্রতিবেশী, আমরা একে অপর, আমরা চাইলেই কালকে অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকতে পারবো না। আমার মনে হয় ভবিষ্যৎ আপনাদের দেশে রিসেন্টলি ভারতীয় পণ্য বর্জন করার একটা একটা ডাক মানুষ দিয়েছে, তাতে কিছু মুভমেন্ট হয়েছে, বাট সেটা ফিজেল আউট করে গেছে আজিজ ভাই। এবং আমি শেষ যেটা বলছি যে আপনাদের দেশে যে নির্বাচন হলো, নির্বাচনের পরে যে ফলাফলটা বেরোলো, তাতে বিরোধী পক্ষ বলল যে আমরা এই ফলাফল মানি না এবং আমরা রাস্তায় একটা গণ আন্দোলনে নামবো। বিশ্বাস করুন, আমি রোজ বাংলাদেশের যাবতীয় কাগজপত্র পড়ি, মিডিয়া আমি ট্র্যাক করার চেষ্টা করি। আমি কিন্তু আপনাদের দেশে সেরকম কোনো বড় গণ আন্দোলন আমি দেখিনি। তার বদলে আমি যেটা দেখলাম ইউটিউবে কিছু মুভমেন্ট এবং সোশ্যাল মিডিয়ায় মুভমেন্ট ভারতীয় পণ্য বর্জন করার। তো আমার মনে হয় যে দেশটা আপনাদের, আমি জ্ঞান দিচ্ছি না, দেশটা আপনাদের, আপনাদের সমস্যা আপনাদের সরকারের সঙ্গে। তো তার মধ্যে আপনি যখনই বাইরের কোনো এলিমেন্টকে নিয়ে আসছেন, তাতে হয়তো কিছু সেন্টিমেন্টকে আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু ব্রড মুভমেন্টের জন্য মানুষকে রাস্তায় নামাতে হবে এবং তাদের মানুষই শেষ কথা বলে। তাই বারবার ইন্ডিয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কিছু পলিটিক্যাল অ্যাডভান্টেজ হতে পারে, কিন্তু ওই মাইন্ডসেটটা থেকে বেরোনো উচিত। যে আমার এটা সাজেশন, মানে অত্যন্ত হাম্বল, প্লিজ আপনি রাগ করবেন না। ওভারঅল পলিটিক্যাল কনটেক্সটে লড়াইটা খুব জরুরি, অ্যান্ড শিখনটি খাড়া করে কোনদিনও লড়াই জেতা যায় না, এটাই আমার বক্তব্য। এবং সোমা এবং আজিজ ভাই, আমাকে না, আমি প্রচন্ড তাড়ায় আছি। আপনারা আমায় মানে এই সম্মানটা দিয়েছেন ভারতীয় নির্বাচন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার জন্য, এবং সোমা আমার দীর্ঘদিনের বন্ধু, তাই আমি আজকের প্রোগ্রামটা এলাম। এবার আপনারা আমায় অনুমতি দিন, হ্যাঁ হ্যাঁ, আমি আমায় ছেড়ে যেতে হবে দিচ্ছি, আরো ছেড়ে 100 দিচ্ছি। হ্যাঁ, একদম অসংখ্য ধন্যবাদ দেবদীপ পুরোহিত আপনাকে ব্যস্ততার মধ্য থেকে সময় দেওয়ার জন্য। আপনি সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আরও একবার আমাদের সঙ্গে সংযুক্ত হলে ভোটের মুখে আমরা খুব খুশি হব। আবারও ধন্যবাদ আপনাকে। এম এ আজিজ, অনুষ্ঠান আমাকে শেষ করতে হবে। প্রিয় দর্শক, আমরা ভারতের ভোট নিয়ে কথা বলছিলাম। সবচেয়ে বড় কথা, গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী জায়গা হচ্ছে, গণতন্ত্র বলি, ইলেকশন বলি, সেটা হচ্ছে জনগণ। এবং জনগণ যদি তার নিজের রাইটটা দেবার জন্য ভোটের লাইনে দাঁড়িয়ে যায়, তাহলে ওই যে সব কথার এক কথা, যেটা দেবদীপ বারবারই বোঝানোর চেষ্টা করছিল, যে জনগণ একটা উৎসবের মেজাজে আছে, তারা প্রস্তুতি নিয়ে আছে ভোটকে ঘিরে। এবং ভোটের লাইনে যদি জনগণ নিজেদের মতো করে দাঁড়াতে পারে, কে সরকার গঠন করলো কিংবা করলো না, তার চেয়ে বড় প্রশ্ন মানুষ তার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারলো, তার পছন্দের মানুষকে বেছে নিতে পারলো। এই বেছে নেওয়ার মধ্যেই অনেক বেশি আলোচনা সমালোচনা তৈরি হয়, কিন্তু সেখানে কেউ যদি ভোট বর্জন করে, তাহলে সেই জায়গাটা সব সময়ের জন্যেই বন্ধ হয়ে যায়, অর্থাৎ গণতন্ত্র এবং নির্বাচন প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হয়ে যায়। তো আমরা নিশ্চয়ই চোখ রাখবো ভারতের জাতীয় নির্বাচনের দিকে। আজ কেবল শুরু হলো, কাল তো তাদের ভোট শুরু। আমরাও দেখব ভারতের গণতন্ত্র এবং নির্বাচন এবং মানুষ কিভাবে ভোট দিচ্ছে তাদের দেশকে। পরবর্তী সরকার কে গঠন করবে, সেই জন্য কাকে বেছে দিচ্ছে তাদের দেশের 97 কোটি ভোটার। আমি সোমা ইসলাম আজকে বিদায় নিচ্ছি। খুব ভালো থাকবেন, আবারও ধন্যবাদ।